পাকিস্তানকে ছাড়খাড় করে দিয়েছি আমরা, আর তাই পাকিস্তান এখন প্রবল চাপে। সেই প্রবল চাপে নত জানু হয়ে 22 দিন পর পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান রিশরার ছেলে, তাকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান, ছেড়ে দিতে বাধ্য হলো আটারি সীমান্তে। আজ সকাল 10:30টায় তার মুক্তি দিল এবং বিএসএফ জওয়ান ফিরে এলেন এ দেশে। আর এ দেশে ফেরার খবরে একেবারে রিশরায় পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে, যারা 22 দিন ধরে প্রবল চিন্তায় ছিলেন, ব্যাপক চিন্তায় ছিলেন, উৎকণ্ঠায় ছিলেন, কান্নাকাটি করছিলেন, আজকে সেই পরিবারেই মিষ্টি মুখ, সেই পরিবারেই আজকে মিষ্টি মুখ। পূর্ণম সাউ মুক্তির পরের ছবি দেখছেন আপনারা, অর্থাৎ প্রবল চাপ, সেই প্রবল চাপে নত জানু হয়ে কথা বলবো। প্রতিনিধি দিল্লি থেকে রয়েছেন আবির। আবির, কিভাবে সম্ভব হলো? দেখো, এই মুহূর্তে মানে প্রবল স্বস্তিতে হচ্ছে নর্থ ব্লক এবং সাউথ ব্লক। তার কারণ সামরিক শক্তির পাশাপাশি ভারত কূটনৈতিক শক্তি যেভাবে দেখাতে শুরু করেছিল, সেই কূটনৈতিক চাপের কাছেই পাকিস্তান কার্যত পর্যদুস্ত হলো এবং কার্যত ফিরিয়ে দিতে বাধ্য হলো। এই চাপি পড়ে হচ্ছে রিশরার পূর্ণম সাউকে। তুমি জানো যে ঘটনার পর থেকেই হচ্ছে লাগাতার বিএসএফ এর তরফ থেকে ফ্ল্যাগ মিটিং করা হচ্ছিল, যদিও সেই মিটিং এর ক্ষেত্রে কোনো ধরনের সদুত্তর পাকিস্তানের তরফ থেকে দেওয়া হচ্ছিল না। বারবার বিদেশ মন্ত্রকের অনেক আধিকারিকই আজকে বলছেন যে সময় কেনার চেষ্টা করছিল হচ্ছে পাকিস্তান, কিন্তু তারা বুঝে উঠতে পারেনি যে ভারতের তরফ থেকে যখন সামরিক শক্তি নিয়ে যখন লড়াই করা হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের অবস্থা কি জায়গাতে দাঁড়াবে। এবং শেষমেশ তারা যখন সংঘর্ষ বিরতিতে যায় এবং তারা বুঝে উঠতে পারছে যে ভারতের সঙ্গে তারা পেরে উঠছে না, এই অবস্থাতে দাঁড়িয়ে কার্যত কাকুতি মিনতি করে এবং সংঘর্ষ বিরতির মধ্যে থাকে। এবং এরপর দুবার যে ডিজিএমও লেভেলের যে বৈঠক হয়েছে, সেখানে ভারতের তরফ থেকে মনে করিয়ে দেওয়া হয়েছিল যে সংঘর্ষ বিরতির পাশাপাশি যে পূর্ণম সাউয়ের প্রসঙ্গের কথাটি। এবং তুমি যদি দেখো যে গতকাল বিকেলবেলাও বিদেশ মন্ত্রকের তরফ থেকে যখন অফিসিয়াল বিবৃতি দেওয়া হচ্ছিল, তখনও তারা উল্লেখ করে দিয়েছিলেন যে পূর্ণম সাউয়ের ব্যাপার নিয়ে প্রতিরক্ষা মন্ত্রক এবং তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, খুব শীঘ্রই একটা খবর পাওয়া যাবে। এবং শেষমেশ আজকে সেই খবরটি পাওয়া গেল যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে যেটা জানা যাচ্ছে, যদিও নির্দিষ্ট করে বিএসএফ বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে উল্লেখ করা হয়নি, যে পাঠানকোটেই যে তার যে বিএসএফ এর যে বেস, সেখানেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তার মেডিকেল পরীক্ষা হবে, তার শরীরে কোনো ক্ষত রয়েছে কিনা বা বাহ্যিক কোনো বস্তু তার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে পরীক্ষা করা হবে, আইসোলেশনে রাখা হবে, কাউন্সেলিং করা হবে। বিএসএফ এর পাশাপাশি বিভিন্ন যে কেন্দ্রীয় এজেন্সিগুলি রয়েছে তাদের তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই গোটা পর্ব বা প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরই তাকে হয়তো বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে তাকে ফোনে কথা বলিয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বেশ, অর্থাৎ একটা শত্রু দেশে যখন কেউ অপহৃত হয় তখন এইটাই হচ্ছে প্রসেস। আর সরাসরি দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে উদ্বিগ্ন পরিবার, তাদের পাশে ছিলেন, পর 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 ফোন করেছেন। আর আজকে এক্স হ্যান্ডেলে লিখলেন, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তির খবরে আমি অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখলেন, আমি পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলাম, 3 বার ওর স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। পূর্ণমের পরিবারকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে এগুলোই লিখলেন, আমি ওকে আজও ফোন করেছি, ভ্রাতৃপ্রতিম বিএসএফ জওয়ান, তার স্ত্রী ও পরিবারের প্রতি শুভেচ্ছা। হ্যাঁ, আজকেই কথা হয়েছে। আজকে যখন পূর্ণম কুমার সাউয়ের খবর এসেছে এবং পূর্ণমের স্ত্রী যখন যথেষ্ট আনন্দ, এই মুহূর্তে উৎকণ্ঠা ছেড়ে, সেই সময় কথা হলো পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ দিদি, নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি। আজকে উনি হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি ভগবান আপনাদের ভালো রাখুক, আপনার বাচ্চাদের ভালো রাখুক। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি, কল্যাণ স্যার, আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার, সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল হতো। যেখানে ধরেছিলাম সেখান থেকে ফিরে আসার জায়গা ছিল না, আমি তো আপনাকে বলে দিয়েছিলাম ভালো আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, দেখুন আপনার কথায় তো আপনি আমাকে বললেন কি আপনাকে কোথাও যাওয়া দরকার নেই, আপনি ঘরে থাকুন, আমি ঠিক ওনাকে নিয়ে আসবো। আর দেখুন, আপনি আমার সাথে 3 দিন কথা বললেন ম্যাডাম, আজ 4th ডে উনি চলে এসেছেন। আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, খারাপ বলে ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে আর অনই হচ্ছে না। নো প্রবলেম, আপনারা এখন একটু হাসিতে থাকুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক বেস্ট উইশেস থাকলো আমার ভাইয়ের জন্য। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ।
এবার সরাসরি চলে যাব পূর্ণাম রিষড়ার বাসিন্দা, পূর্ণাম রিষড়ার ছেলে, সেই রিষড়ায় তার বাড়িতে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা। সুস্মিতা, গত কয়েকদিন ধরে, 22 দিন ধরে কখনো দেখিনি রজনী সাউ তার স্ত্রী মনোবল অটুট রেখেছেন, মনোবল ভেঙে গেছে কখনো দেখিনি, এবং আমাদের সঙ্গে যথেষ্ট ধৈর্য ধরে কথা বলেছেন এই কয়েকদিনে। আর আজকে তো আনন্দের দিন, কিন্তু পূর্ণাম কুমার সাউকে বাড়ি ফিরতে অনেকটাই সময় লাগবে, অনেক প্রোটোকল কিছু আছে, কিন্তু ফোনে কথা বলানোর কথা, এখনো কি সেই ফোন এসেছে পূর্ণাম কুমার সাউয়ের? দেখো, সকালে একবার পূর্ণাম কুমার সাউয়ের সঙ্গে কথা হয়েছে তার আচ্ছা। পরিবারের সদস্যদের, এবং বিকেল 3টেয় ফোন আসার কথা আবারও, কিন্তু এখনো পর্যন্ত সেই ফোন আসেনি। আচ্ছা। পূর্ণাম কুমার সাউয়ের বাড়িতে গত 22টা রাত যেভাবে বিনিদ্র রাত কেটেছে, তাদের উৎকণ্ঠায় কেটেছে, আজ খুশির হাওয়া সেই বাড়িতে। কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম মিষ্টি বিতরণ চলছে, একে অপরকে মিষ্টি খাওয়ানো চলছে। পরিবারের যারা সদস্য তারা যেমন অত্যন্ত খুশি, যারা আশপাশের বাসিন্দা রয়েছেন, প্রতিবেশী রয়েছেন, তারাও অত্যন্ত খুশি। পূর্ণাম কুমার সাউয়ের স্ত্রী রয়েছেন রজনী সাউ, আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একবার সরাসরি কথা বলি। এতদিন ধরে উৎকণ্ঠা চললো, সকলে আপনার পাশে ছিলেন, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সকলেই আপনার সঙ্গে ছিলেন, আজকেও কথা হয়েছে। आज सुबह में भी दीदी साहब फोन आया था, ममता दीदी हमारी जो स्टेट की सीएम मैडम है, उनका सुबह में फोन आया था। उन्होंने कहा हमारा देश का जो भाई है वो सही सलामत इंडिया आ गए हैं, आपको टेंशन लेने की जरूरत नहीं है। हमने आपको बताया ही था कि 1 सप्ताह का टाइम दीजिए, मैं जरूर कुछ ना कुछ एक्शन लूंगी इस चीज को लेके, और सच में उन्होंने कर दिखाया। 1 सप्ताह के अंदर मेरे हस्बैंड इंडिया आ गए हैं। এতদিন ধরে যে উত্তেজনা, যে উৎকণ্ঠা, যে টেনশন ছিল, সেটা এই মুহূর্তে কম। एक सेकंड मैडम। হ্যাঁ, হ্যালো। দেখো, এই মুহূর্তে পরিবারের সদস্যরা তারা চিন্তামুক্ত। আমরা যখন দেখলাম পাকিস্তানকে ছাড়খাড় করে দিল ভারত, বলা যায় পাকিস্তানকে ছাড়খাড় করে দিল ভারত একদম, তারপরে নতজানু হয়ে পায়ে পড়ে সামরিক বিরতি চাইতে হয়েছে পাকিস্তানকে। ওই সময় কি আশা জেগেছিল রজনীর মনে যে না, এবার পূর্ণাম সাউকে ফেরাতেও ভারত সফল হবে? সুস্মিতা, দেখো, আবারও সরাসরি কথা বলবো পূর্ণাম কুমার সাউয়ের স্ত্রীর সঙ্গে। ভারত যেভাবে পাকিস্তানের যে সমস্ত জঙ্গি, সেই জঙ্গি ঘাঁটিগুলোকে একের পর এক ধ্বংস করছিল, তখন কি কোথাও গিয়ে পজিটিভ কোনো আশা জেগেছিল মনে যে এবার আপনার স্বামী ঘরে ফিরবে? देखिए, उस टाइम तो बहुत टेंशन वाली माहौल थी, क्योंकि जिस देश से हमारा युद्ध हो रहा था पाकिस्तान, उसके अंडर में हमारे हस्बैंड थे, तो कहीं ना कहीं बहुत टेंशन हो रही थी कि अब क्या होगा, वो लोग उनको छोड़ेंगे कि नहीं, या इस चीज का बदला उनसे ना निकालें। देखिए, তখন তো স্টার্টিং এ আমরা একটু ভয় খাচ্ছিলাম, কেন কি দেখুন, যেই দেশে থেকে আমাদের এটা কন্ডিশন হয়েছিল, যুদ্ধটা হচ্ছিল, সেটা পাকিস্তান, আর পাকিস্তান তরফে আমার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছিলেন, তো কিছু না কিছু একটু মনে ভয় ছিল কি এখন কি হবে, হয়তো এই যুদ্ধর মানে যে ফাইটটা হয়েছে সেটা বদলা ওনার কাছে না, ফিজিক্যালি ওনাকে যদি টর্চার করা হয়, তো নিশ্চয়ই কোথাও না কোথাও ভয় ছিল। কিন্তু যখন সিজ ফায়ার কমপ্লিট হলো, বন্ধ হলো, তখন এটা রিলিফ পাওয়া গেছে কি না, এখন উনি ঠিকঠাক চলে আসবেন ইন্ডিয়াতে। এতদিন পর্যন্ত যেভাবে রাত গিয়েছে, 22টা দিন আপনাদের যে টেনশন, মুখের হাসি চলে গিয়েছিল, সেখানে আজকে খুশির হাওয়া বাড়িতে। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, 22-23 দিন আমাদের শরীর একদমই খারাপ ছিল, মেন্টালি আমরা খুবই ডিস্টার্ব ছিলাম, ঘরে যতজন আছে খাওয়া দাওয়া টোটালি বন্ধ ছিল আমাদের, বাস এইটাই টেনশন কি কখন উনি ফিরবেন, কেন কেউ স্পষ্ট বলতে পারছে না। মানে আজকে হাজবেন্ডের সঙ্গে কথা বলে কি অনেক স্বস্তি, অনেকটাই স্বস্তি? কবার হলো হাজবেন্ডের সঙ্গে কথা, একটু জানতে চাইবো সুস্মিতা। আমাকে সময় দিন, নিশ্চয়ই আপনার দেরি হবে, কিন্তু হাজবেন্ড আপনার নিশ্চয়ই ভারতে আসবে। কতবার কথা হয়েছে পূর্ণামের সঙ্গে? আপনাকে ফোন করে কি জানালো? না, আজকে উনি ফোন করেছিলেন 12টার সময় कि मैं ठीक हूँ, टेंशन मत लो, मैं फिजिकली पूरा फिट हूँ, मैं खाना वाना खा के मैं तुमको बाद में बात करता हूँ। बस उनसे मेरी यही बात हुई। আচ্ছা, নিশ্চয়ই এরপরে আবার পূর্ণামের ফোন আসবে, অর্থাৎ কথা তো হচ্ছে। 22 দিন ধরে কোথায় গেল লোকটা, পরিবারের ছেলেটা কোথায় গেল, এই নিয়েই তো উৎকণ্ঠা ছিল, ব্যাপক চিন্তা ছিল, কিন্তু আজকে একেবারে সরাসরি হাজব্যান্ডের সঙ্গে কথা হলো রজনীর, আর তাতেই স্বস্তির হাওয়া পরিবারে। এই নিয়ে ভারতের কতটা চাপ ছিল পাকিস্তানের ওপর, পাকিস্তান কতটা চাপে পড়েছে, এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে এবং অবসরপ্রাপ্ত কর্নেল কৌশিক সরকারের সঙ্গে। ওই ফ্যামিলির জন্য যারা এত দীর্ঘদিন ধরে ওয়েট করে বসেছিল তার হাজবেন্ডকে ফেরার জন্য, এবং এটা ইন্ডিয়ার একটা বড় কূটনৈতিক মানে লাভ বলতে পারি, মানে যেখানে ভারত তার প্রেশার দিয়ে এটাকে ছাড়াতে পেরেছে। তার উপরেও মিলিটারি প্রেশার এত ছিল পাকিস্তানের উপরে যে তারা এগুলো করতে বাধ্য হয়েছে, এবং আমরাও
পাকিস্তানের কিছু লোককে হয়তো ধরে রেখেছি, যেটা বার্গেনিং করতে খুব সুবিধা হয়েছে এবং ছেলেটি খুব মানে সুস্থভাবে ফেরত দেওয়া হয়েছে। এটার জন্য আমরা সবাই ভেরি হ্যাপি। দ্য কান্ট্রি আই থিঙ্ক উইল বি ভেরি হ্যাপি টুডে। কূটনৈতিকভাবে আমার মনে হয় একটা চাপ সৃষ্টি হয়েছিল এবং এটা স্বাগত যে তিনি ছাড়া পেয়েছেন, তিনি তার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন এবং ভারতবাসী হিসেবে এটা আমাদের অনেকটা সত্যির কারণ অবশ্যই। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে চাপটা কোথাকার, চাপটা কি ডোনাল্ড ট্রাম্পের চাপ নাকি চাপটা ভারতবর্ষের কূটনীতির চাপ? এই দুটো চাপের মধ্যে কিন্তু একটা ব্যাখ্যার প্রয়োজনীয়তা আছে। আমাদের জওয়ান যেহেতু প্রিজনার্স অফ ওয়ার ছিলেন, সেই জন্য তাকে প্রত্যাবর্তন করাটা আন্তর্জাতিক আইন অনুযায়ী কাম্য। সুতরাং জেনেভা কনভেনশন বা অন্যান্য কনভেনশন হিসেবে যেহেতু সিজফায়ারে রাজি হয়েছে দুই